সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই আমাদের পাবলিক টাইমস আয়োজিত আজকে দেশের কথা দেখার জন্য। আসসালামু আলাইকুম। আমরা মূলত রাজনৈতিক সমসাময়িক বিষয় নিয়ে কথা বলে থাকি। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন ইতিমধ্যেই দেশে নানা ধরনের রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। একই সাথে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সবকিছু নিয়েই কেমন যেন একটা উলটপালট পরিবেশ বর্তমানে বিরাজ করছে। আ জনমনেও রয়েছে বিভিন্ন ধরনের শঙ্কা, সংশয়। আবার এদিকে নির্বাচন সামনে, সেটিকে কেন্দ্র করেও বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের আ বক্তব্য দিচ্ছে, সংস্কার কার্যক্রম ইত্যাদি নানাবিধ বিষয় প্রতিদিনই আমরা লক্ষ্য করছি যে বিষয়গুলো নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল তাদের পাল্টাপাল্টি বক্তব্য, আলোচনা সমালোচনা করে যাচ্ছেন। আমরা এসব সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আজকে আমন্ত্রণ জানিয়েছি সম্মানিত অতিথিকে। আজ আমাদের সাথে সম্মানিত অতিথি হিসেবে যুক্ত হয়েছেন জনাব জাকির হোসেন শিশির, সাবেক কেন্দ্রীয় সংসদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন নেতা, আহ, এবং অত্যন্ত পরিচিত একটি মুখ বাংলাদেশের রাজনীতির অঙ্গনে। জনাব জাকির হোসেন শিশির, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। একই সাথে আমাদের সাথে আরো একজন অতিথি রয়েছেন, সম্মানিত অতিথি জনাব ইফতেখার আজি মিঠু। আপনাকে আমন্ত্রণ জানাই আমাদের সাথে আজকে যুক্ত হয়ে কথা বলবার জন্য। জনাব মিঠু একজন জাতীয় এবং আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক হিসেবে সুপরিচিত। ধন্যবাদ সম্মানিত অতিথিদ্বয় আপনাদেরকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমি প্রথমেই যেহেতু রাজনৈতিক বিভিন্ন বিষয়গুলো রয়েছে, নির্বাচন ইস্যু রয়েছে, অনেক কিছু রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো একের পর এক। তার জন্য প্রথমেই আমি জনাব জাকির হোসেন শিশির, আমি আপনার কাছে আসি। আপনি একজন আহ, রাজনীতিবিদ, দীর্ঘদিন ধরে রাজনীতির সাথে যুক্ত এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আহ, দলের সাথে, রাজনীতির সাথে আপনি সক্রিয়ভাবে যুক্ত। তো আমি প্রথমে যে বিষয়টি জানতে চাই, যদি আপনি বলেন, সেটি হচ্ছে যে সংস্কার কার্যক্রম নিয়ে অনেক ধরনের কথা হচ্ছে। এনসিপি, জামায়াত এবং অন্যান্য যে ইসলামিক দলগুলো রয়েছে বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে, তাদের যে প্রেক্ষাপট, তারা যেভাবে কথা বলছেন, তাদের কথা হচ্ছে যে মৌলিক যে সংস্কার কার্যক্রম সেটি শেষ করেই তারপর নির্বাচনে আসলে যাওয়া উচিত, বা তখন নির্বাচনের একটি পরিবেশ হতে পারে। আবার অন্যদিকে জামায়াত কিছুদিন আগে বলেছে, বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে, যে নির্বাচনের এখনো এমন ইতিবাচক পরিবেশ দেখা যাচ্ছে না দেশে। অন্যদিকে আপনাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা যে 31 দফা দাবি, তার মানে হচ্ছে বিএনপির পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে 31 দফা আপনারা দিয়েছেন, দাবি তো না, 31 দফা দিয়েছেন, সেগুলোর মাঝে অন্তত মূলত যেই সংস্কার কার্যক্রম নিয়ে সরকার কাজ করছে সেগুলো অলমোস্ট রয়েছে, এমন কিছু কথা আপনারা বলেছেন। তো সেটি যদি রয়েই থাকে, তাহলে সেই ক্ষেত্রে সরকার যে সংস্কার কার্যক্রমে হাত দিয়েছে সেগুলোর সাথে আমরা দেখেছি পরবর্তীতে যে আপনাদের দলের বেশ কিছু মতভেদ তৈরি হয়েছে, এবং ম্যাক্সিমাম সংস্কার কার্যক্রম বা সংস্কার যে সুপারিশগুলো রয়েছে সেখানে বিএনপির পক্ষ থেকে খুব একটা ইতিবাচক সাড়া মেলেনি। তাহলে যেহেতু 31 দফা দাবির মাঝে আপনারা সেগুলোকে প্রাধান্য দিচ্ছেন, বলছেন দেশকে নতুন করে সংস্কার করার জন্য, তাহলে সরকারের সংস্কারের সাথে আপনাদের বাধা বা আপনাদের প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে কেন, দ্বিমত কেন তৈরি হচ্ছে, জনাব শিশির? জাফর ভাই, আপনাকে প্রথমে আমি ধন্যবাদ জানাই, পাশাপাশি কৃতজ্ঞতাও জ্ঞাপন করছি আপনার এই টক শোতে আমাকে ধন্যবাদ। আমন্ত্রণ জানানোর জন্য। পাশাপাশি আমি কৃতজ্ঞতা জানাই আমার বড় ভাই ইফতেখার হোসেন মিঠু ভাই, অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি এবং দেশীয় এবং আন্তর্জাতিক রাজনীতির বিষয়ে উনি অত্যন্ত জ্ঞানগর্ভ, সমৃদ্ধ এবং অত্যন্ত শিক্ষিত মানুষ, সুশিক্ষিত মানুষ, প্রাজ্ঞজন, অত্যন্ত বিদগ্ধ। আপনার যে বিষয়টা, আমি সেখানে ডিরেক্টলি আসি। আমি জাকির হোসেন শিশির। আমি 1990 অনওয়ার্ড, আমি এত পুরাতন রাজনীতিবিদ না। আমি 1990 সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে আমার রাজনীতির হাতে খড়ি হয়। তো আমি স্বৈরাচার বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত কিছুটা ছিলাম, তখন আমি একেবারেই তরুণ ছিলাম। তখন ওই আন্দোলনের সময় আমরা গাছের ডালা নিয়ে পিছনে পিছনে দৌড়াইছিলাম, এতটুকু আমি বলতে পারি। তো সেই হিসেবে আসলে সংস্কার, রাষ্ট্রীয় সংস্কার, 5ই আগস্ট ফ্যাসিস্ট সরকারের বিদায় হওয়ার পরে দেশে একটা সংস্কারের প্রশ্ন এসেছিল, যেটা রাজনৈতিক সংস্কার, রাষ্ট্র কাঠামোর সংস্কার, এবং সেই মোতাবেক একটা সংস্কার কমিশন গঠিত হয়।
সংস্কার বিষয়টা আসলে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার করবেন হলো সমস্ত দলের মতামতের ভিত্তিতে। সংস্কার কমিশন যে তাদের প্রস্তাবনাগুলো জমা দিবেন, সেই প্রস্তাবনাগুলোর ভিতরে ওনারা সেই সংস্কারগুলো গ্রহণ করবেন এবং জনগণের জন্য উন্মুক্ত করবেন। বিষয়টা হচ্ছে যে সংস্কার কমিশন এই পর্যন্ত যতগুলো প্রোগ্রাম বা যতগুলো তারা ডকুমেন্টস এবং পেপার সাবমিট করেছে, এখন পর্যন্ত কিন্তু মৌলিকভাবে কোনোটাই আলোর মুখ দেখেনি। এখন যে বিষয়টা সেটা হলো যে অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে কারা আছে। আমরা এক সময় দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত ছিল তাদের থেকেই অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে ঢুকলো। এখন আবার তারা এই সরকার থেকে আবার বের হয়ে আবার এনসিপি গঠন করলো। সেটা হলো একটা পলিটিক্যাল পার্টি তারা গঠন করলো। যদি তাই হয়ে থাকে, এখন তাদের মধ্যে যে স্বাতন্ত্র বোধটুকু ছিল সে থেকে কিন্তু তারা বের হয়ে আসলো কি তারা এখন সংস্কারের যে পর্বটা সেটাকে আমি মনে করব যে তারা ধরে রেখেছেন। কেন? কারণ সংস্কার না ক্ষমতা ভোগ করতেছেন। এর পিছনে কারণ হইলো আপনি সচিবালয়ের দিকে তাকান, যেখানে তারা পূর্ণ নিয়ন্ত্রণ করতেছেন, প্রশাসনের উপরে নিয়ন্ত্রণ করতেছেন। ডিসি, এসপি থেকে শুরু করে সম্পূর্ণ প্রশাসনটা এনসিপি যা বলে তাই হচ্ছে। এখন আপনার এই যে একটা দেশে অপসংস্কৃতি রাজনীতির, এই অপসংস্কৃতিটা কেন শুরু হলো ভাই? এই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার মধ্যে আপনি সরকারেও থাকবেন, আবার আপনার পলিটিক্যাল পার্টি গঠন করবেন। তাহলে কি হইলো? আপনি কিন্তু জাতিকে দ্বিধা বিভক্ত করে ফেললেন। জাতির যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি থেকে আপনি কিন্তু দূরে সরে আসলেন। জাতি কি প্রত্যাশা করেছিল? জাতি প্রত্যাশা করেছিল নতুন সমাজের, একটি নতুন রাষ্ট্র ব্যবস্থার। তার মানে এই নয় যে আপনি আন্দোলন করে আপনি ইয়াতে গেলেন, সরকারে গেলেন, আবার একটা রাজনৈতিক দল গঠন করলেন, করে আবার আপনারাই আবার অন্তর্বর্তীকালীন সরকারকে আপনাদের মতামতের ভিত্তিতে আপনারা পরিচালিত করতেছেন। তাইলে দেশে যে সত্যিকার অর্থে গণতন্ত্র সেটা কিভাবে আসবে? আর সংস্কার তো সে শুধু পড়া হতো। আপনি সংস্কার কমিশন যে প্রস্তাবনাগুলো দিছে, আপনি আজ পর্যন্ত কয়টা আলোর মুখ দেখেছে? সেটা এদেশের জনগণ দেখছে। কারণ সত্যিকার অর্থে এখন বাংলাদেশের গ্রাম, শহর থেকে গ্রাম পর্যন্ত রাজনীতি বুঝে না এরকম লোক খুব কম। আপনি যদি ভালোভাবে খেয়াল করেন দেখবেন যে এদেশের রাজধানী থেকে শুরু করে একবারে গ্রামাঞ্চল পর্যন্ত আপনার 90 থেকে 95% লোক রাজনৈতিক সচেতন। তারাও কিন্তু এখন জানে যে সত্যিকার অর্থে দেশে কি হচ্ছে। আপনি অত্যন্ত অভিজ্ঞ এবং রাজনীতির যে বিষয়গুলো সেইগুলো আপনারা চুলচেরা বিশ্লেষণ করে চলেন। দেখেন 1952 সালে ছাত্রদের দ্বারা একটা আপনার আন্দোলন হলো, সেটা ভাষা আন্দোলন। 52 সালের ভাষা আন্দোলনে সাকসেসফুল হলো, বাংলা ভাষা রাষ্ট্রীয় ভাষা হিসাবে এদেশে প্রতিষ্ঠিত হলো। এই 52 ভাষা আন্দোলনের পরে কি ছাত্ররা কোনো রাজনৈতিক দল গঠন করেছিল? তারপরে আছেন 1966 সাল শিক্ষা আন্দোলনও অগ্রভাগে নেতৃত্ব দিয়েছে এদেশের ছাত্র জনতা, ছাত্ররা। শিক্ষা আন্দোলনের পরে কি ছাত্ররা কোনো রাজনৈতিক দল গঠন করেছে? 1971 সালেও ছাত্রদের অগ্রণী ভূমিকা ছিল এই স্বাধীনতার যুদ্ধে, মুক্তিযুদ্ধে। কিন্তু এই মুক্তিযুদ্ধের পর ছাত্ররা কোনো রাজনৈতিক দল গঠন করেছিল? 1990 স্বৈরাচারের বিরুদ্ধে যে গণ অভ্যুত্থান হলো, গণ আন্দোলন হলো, সে আন্দোলনের পরেও তো ছাত্ররা একটা রাজনৈতিক দল গঠন করতে পারতো, কিন্তু ছাত্ররা তো রাজনৈতিক দল গঠন করে নাই। কিন্তু আমার প্রশ্ন হলো, এই 24 জুলাই আগস্ট অভ্যুত্থানের পরে ছাত্রদের এমন কি হলো যে তাদেরকে মসনদের মুহ পেয়ে বসলো এবং তারা
সরকারেও যেতে হবে, আবার আবার রাজনৈতিক দলও গঠন করতে হবে। তার মধ্যে কি তাদের মধ্যে যে জিনিসটা চলে আসছে মসনদের মোহ, এবং সেই মসনদের মোহর ফলশ্রুতিতে তারা সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলোও আপনার বাস্তবায়ন করতে দিচ্ছে না, এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে তারা তাদের ইচ্ছা অনুযায়ী প্রভাবিত করছে, এবং যা দেশের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার জন্য একটা হুমকি স্বরূপ। এবং আমি মনে করি রাজনীতির একটা সৌন্দর্য আছে, রাজনীতির একটা শিষ্টাচার আছে, রাজনীতির শিষ্টাচার এবং সৌন্দর্য সেটা তাদের এই কার্যকলাপে, ইদানিংকালের কার্যকলাপে সম্পূর্ণভাবে ভুলুণ্ঠিত হচ্ছে। কারণ যে ছেলেটা 500 টাকার টি শার্ট পরে আন্দোলনে গিয়েছিল, আজকে সে মার্সিডিজ ভেঞ্জ চালায়, আজকে তার গাড়ি বাড়ি সবকিছু হয়েছে, টাকার উৎস কোথায়? এদেশের জনগণ তো জানতে চায় ভাই, এদেশের যে এই রাজনৈতিক অস্থিরতা কেন? আজকে দেখেন আপনার এই রাস্তাঘাটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি বাই পদধূলিত করে তাদের এই আপনার এই ষড়যন্ত্রের কারণে, উস্কানির কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এই দেশের এই যে ছেলেরা তারা কি জানে এই যে উনি একজন মুক্তিযোদ্ধা, উনি একজন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, উনি একজন স্বাধীনতার ঘোষক, উনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এই বাংলাদেশে, উনি একজন রাখাল রাজা যদি হয় তাহলে উনার অপরাধটা কি ভাই? উনার মৃত্যুর পর তো একটা ভাঙ্গা একটা ব্রিফকেস ছাড়া কিছু পায় নাই। আজকে কেন, কোন কারণে, কোন ষড়যন্ত্রের কারণে আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আপনার ছবিকে পদদলিত করতে হবে? কেন তারেক জিয়াকে আপনার অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে হবে? আজকের এই বিগত 16 বছরের এই দমন পীড়নের পরে আজকের এই অবস্থায় এসে এমন কি অপরাধটুকু করলো যে তারেক রহমানের নাম নিয়ে বিভিন্ন ধরনের অশ্রাব্য গালিগালাজ করতে হবে, দেশের রাজনীতিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে হবে? এই বাংলাদেশের জনগণের একটা জিজ্ঞাসা, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ তার অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা আজকে ধিক্কার জানায়, এবং তাদের মনে প্রশ্ন যে আজকের এই ঘটনার জন্য কেন আজকে এই ঘটনার অবতারণা হইল, এবং কেন আজকে সংস্কার কমিশনের সমস্ত প্রস্তাবনাগুলো টেবিলের উপরে মুখ থুবড়ে পড়ে আছে, এটা আজকে জাতি জানতে চায়। ধন্যবাদ জাফর ভাই। জি ধন্যবাদ, ধন্যবাদ। আমি শিশির ভাই আপনার কাছে আরেকটি বিষয় আমি জানতে চাই, সেটি হচ্ছে যেহেতু আপনি বলছেন এনসিপির কথা, এবং বর্তমানে প্রশাসন, সচিবালয় বা বিভিন্ন জায়গায় তাদের একটি প্রভাব বলয় কাজ করছে বলে আপনি ধারণা করছেন, বা আপনাদের মন্তব্য বা বক্তব্য। তো এনসিপি কে কি আপনি তাহলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কোনো শ্যাডো হিসেবে দেখছেন আপনারা বিএনপির পক্ষ থেকে? এটি কি কোনোভাবে প্রভাব ফেলছে সরকারকে, প্রভাবিত করছে সরকারকে, আপনাদের মনে হচ্ছে? আপনি দেখেন নাহিদ কোথায় ছিল? নাহিদ অন্তর্বর্তীকালীন সরকারে ছিল, নাহিদ বের হয়ে আসলো, এনসিপি করলো। তারপর আপনার এখন আরো তো নাহিদের কয়েকজন রয়ে গেল অন্তর্বর্তীকালীন সরকারে, তাইলে এখন ছায়াটা কোথায় নাই? বট গাছ আছে উপরে, শিকড় তো আছে ভিতরে। আজকে আপনি দেখেন জামাত শিবির, জামাত এবং এনসিপি একই সুরে কথা বলে, এর পিছনে কারণ আপনারা জানেন। আপনি সচিবালয় যদি আপনি খোঁজ খবর নেন এই ইস্যুর উপরে, আপনি কিছুদিন আগে কিছু জাতীয় পত্রিকায় কিন্তু আসছিল যে সচিবালয়ের সম্পূর্ণ নিয়ন্ত্রণ আপনার 50 থেকে 60% নিয়ন্ত্রণ জামাতের হাতে। এনসিপি যতগুলো ডিস্ট্রিক্ট, 64টা ডিস্ট্রিক্টের আপনার যত ধরনের আপনার এসপি আছে এবং ডিসি আছে, তাদেরকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে। বিএনপির কথায় কিন্তু কেউ শোনে না। যদি তাই হয়ে থাকে তাহলে আপনি কিভাবে বলবেন যে একটা ডিস্ট্রিক্টের আপনার প্রধানকে, জেলা প্রশাসক যদি এনসিপির কথা শুনে, এবং 64টা ডিস্ট্রিক্টের ডিসি যদি এনসিপির কথা শুনে, তাহলে আমরা কিভাবে বলতে পারবো না যে এনসিপি সরকারকে পরিচালনা করছে? এবং আপনি নিজেও জানেন যে যখন আপনার
দীর্ঘ 2 মাস আগে বোধহয় আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উনি কিন্তু মন্তব্য করেছিলেন যে ছাত্ররা একটা প্ল্যাটফর্ম করেছে, একটা রাজনৈতিক দল গঠন করেছে, তাদেরকে একটু সুযোগ দেওয়া হোক তারা শক্ত হয়ে দাঁড়ানোর জন্য। এতে কি প্রমাণিত হয় না যে আপনার অন্তর্বর্তীকালীন সরকারকে এই এনসিপি আপনার নিয়ন্ত্রণ থাকতে হবে? আমরা তো কেউ দেশ ছেড়ে বিদেশ চলে যাব না। হ্যাঁ, যা কিছু এক্স্যাক্টলি দেশের ভিতরেই থাকতে হবে, পালানোর কোনো সুযোগ নাই। গতকাল হাবিবুর নবী খান সোহেল ভাই বলছে যে জাহান্নামও যদি আমাদেরকে জাহান্নামও যদি লিয়া যায়, জাহান্নামও যায়, আমরা জাহান্নাম পর্যন্ত ধাওয়া করব, তো আমরা পালাবো না তো, কারণ অপরাধীরা পালায়। বড় ভাই আপনার সাথে আপনার প্রতি আমি শ্রদ্ধা রেখে দুটো কথা বলি। পালায় কারা? পালায় হলো যারা নৈরাজ্য করে, পালায় কারা যারা চুরি করে, পালায় কারা যারা রাহাজানি করে, পালায় কারা যারা রাষ্ট্রযন্ত্রের সাথে ষড়যন্ত্র করে, পালায় কারা যারা জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করে, যারা খুন গুম রাহাজানির সাথে সম্পৃক্ত, যারা লক্ষ কোটি টাকা দেশের পাচার করে দেয় বিদেশে, দেশের অর্থনীতিকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করে, তারা পালাবে। কিন্তু দুঃখজনক হলো যে বিগত 16 বছরে আমরা যে পিকচারটা দেখেছিলাম, আমরা এক একজন ডজন খানেক মামলা নিয়ে আমরা কাঁধে ঘুরেছিলাম, আজকে আবার সেটার একটা পুনরুত্থান আমরা দেখতে পাচ্ছি। আমরা মুক্তি পাই নাই। আমরা ভেবেছিলাম যে 5ই আগস্টে যে একটা স্বাধীন সার্বভৌম আবার নতুন করে এক বাংলাদেশের জন্ম হলো, পূর্ব দিগন্তে একটা নতুন সূর্যের উদয় হয়েছে, আমরা সেই উষার আলোতে উদ্ভাসিত হব, এদেশের জনগণ আবার মুক্ত হবে, মুক্ত বিহঙ্গে থাকবে অর্থনীতি সমাজনীতি, এদেশের রাজনীতি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে উদ্দেশ্য নিয়ে দলীয় গণতন্ত্রের এই প্রসার ঘটিয়েছিলেন এই বাংলাদেশের মাটিতে, জনগণ সেটার আস্বাদন পাবে, সেটার চিরমুক্তি হবে একটা গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে। যদি আপনি সঠিক ভোটের আয়োজন করেন, নির্বাচন ছাড়া সঠিক সংস্কার হওয়ার কথা না, কারণ নির্বাচন একটি সংস্কারের মাধ্যম। এখন আপনি কি করছেন? আপনি রাষ্ট্রের টাকা নিচ্ছেন, চলতেছেন। আপনি 2 দিন আগে আপনার একটা 500 টাকার একটা গেঞ্জি ছিল, আপনি এখন BMW চালান। এখন আপনার নির্বাচনের দরকার নাই, আপনি ক্ষমতার স্বাদ আস্বাদন করছেন। এখন আপনি ক্ষমতা দিয়ে কি করবেন? আপনি সমস্ত ক্ষমতার তো ভোগ করতেছেন আপনি, তার জন্য আপনি নির্বাচন চান না, আপনার নির্বাচন দরকার নাই। আমি শিশির ভাই এখানে একটু আপনাকে থামাচ্ছি। আমি যে বিষয়টি আমি ছোট করে একটু আপনাকে দৃষ্টি আকর্ষণ করব, সেটি হচ্ছে যে এনসিপি নিয়ে আপনি কথা বলছিলেন, বা 5ই আগস্ট পরবর্তী যে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি সেটি নিয়ে কথা বলছিলেন। তো সেখানে আমি যেটি একটু জানতে চাচ্ছিলাম যে কোনোভাবে কি আপনাদের সাথে কি এনসিপি বা জামায়াত ইসলামী তাদের কোনো সংঘাতের অবস্থা তৈরি হচ্ছে কিনা নির্বাচনকে কেন্দ্র করে, এবং একই সাথে দিয়ে যে 5ই আগস্ট পূর্ববর্তী সময়ে আপনারা একটি কথা বলেছিলেন আন্দোলনের সময় যে বিএনপি এই আন্দোলনের সাথে কোনোভাবে সম্পৃক্ত নয়, এটি ছাত্রদের আন্দোলন, এই কথাটি আপনাদের দলের পক্ষ থেকে বলা হয়েছিল যখন আন্দোলনটি খুব তুমুল একটি পর্যায়ে তুঙ্গে ছিল। পরবর্তীতে কিন্তু আবার আপনারা বলেছেন যে এইটির সাথে আমরাও যুক্ত আন্দোলনটি সফল হবার পরে। তো এই বিষয়টিকে আপনি কিভাবে দেখবেন বিএনপির একজন কর্মী হিসেবে? এই বিষয়টি যদি একটু বলেন খুব সংক্ষেপে। সহজ আপনি যদি জামাতের আমিরের কথা শুনেন, জামাতের আমিরের বক্তব্য শুনেন, উনিও কিন্তু বলেছেন যে এইটার সাথে তারেক রহমানের আমরা কৃতজ্ঞ, তারেক রহমান এর সাথে সম্পৃক্ত ছিল। এক, দ্বিতীয়ত কথা হলো আপনার এক সময় কিন্তু আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে বের হয়ে আসার পরে যখন তারা অন্তর্বর্তীকালীন সরকারে ঢুকলো, তখন কিন্তু আপনার নুরু কিন্তু আপনার এটা স্বীকার করেছে যে তারেক রহমান শুরু করে তারেক রহমানের সাথে সরাসরি ইনভলভমেন্ট ছিল। এবং আপনার একটা ফোনালাপ আপনারা দেখেছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন শিক্ষক মুর্শেদ, তার সাথে একটা ফোনালাপ ছিল যখন সে ইনস্ট্রাকশন দিয়েছিলেন, জনাব তারেক রহমান যখন ইনস্ট্রাকশন দিয়েছিলেন যে ছাত্রদেরকে সহযোগিতা করা হোক যেভাবে হোক, এবং নুরুল হক নুরু
সে কিন্তু বলেছে যে বিএনপি বিভিন্ন জায়গায় অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছে, তারেক রহমান সবসময় দিক নির্দেশনা দিয়েছে। আর যদি এটাই না হবে, আপনি অবশ্যই পরিসংখ্যান আপনার জানা আছে যে জুলাই আগস্ট বিপ্লবে, গণ অভ্যুত্থানে, এটাকে বিপ্লব বলা যাবে না, এটা গণ অভ্যুত্থানে আপনার 1742 জন আপনার নিহত হয়েছিল টোটাল। তার মধ্যে আপনার বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের আপনার 442 জন মারা গিয়েছিল। যদি তাই হয়ে থাকে তাহলে আপনাদের এটা বোঝার কোনো অবকাশ নাই যে বিএনপির এর সাথে সরাসরি সম্পৃক্ততা ছিল, এবং ছিল বলেই বিএনপির এই নেতা কর্মীদের আত্মহতি হয়েছিল। আরেকটা বিষয় বলে রাখি ভাই, আপনি সংঘাতের কথা বললেন যে সংঘাতের দিকে যাচ্ছে কিনা। ভাই রাজনীতি কি, ডেমোক্রেসি কি? ডেমোক্রেসি হলো একটা শিল্প, একটা চর্চা, একটা নদীর, বহমান নদীর মতো। আপনি বিশ্বাস করবেন, বহমান নদীর মতো, যেমন একটা নদী পাহাড় থেকে নেমে আসে সাগরে গিয়ে মিলিয়ে যায়। রাজনীতিটা হলো সেই রকম। রাজনীতির সংস্কৃতি কি? রাজনীতির সংস্কৃতি হলো শ্রদ্ধাবোধ। আজকে আমরা এখানে কথা বলতে বসছি, আজকে জাফর খান আছেন আমাদের সঞ্চালক হিসেবে। আমরা যখন উনি আমাদেরকে একটা বিষয় জানতে চাবেন, আমার দায়িত্ব হলো বিনয়ের সাথে উনার কথাটার উত্তর দেয়া। এটা হলো সুন্দর সংস্কৃতি। আজকে আমাদের বড় ভাই, শ্রদ্ধাভাজন এবং প্রাজ্ঞজন, উনি অত্যন্ত উঁচু মাপের মানুষ, ইফতেখার আহমেদ মিঠু ভাই, উনি বসে আছেন। আমি যদি উনাকে শ্রদ্ধা দিয়ে কথাটা না বলি তাহলে হয়তো উনি কিছু বলবেন না, কিন্তু উনার ভিতরে একটা অসন্তোষ তৈরি হবে। এখন আপনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করবেন, আপনি বিগত 16 বছর আওয়ামী লীগ এমন চিরুনি কোনো অনুসন্ধান করে নাই যা দিয়া তারেক রহমানকে কঠিনভাবে আটকানো যায়। এবং বিগত 16 বছর গণতন্ত্রের মা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এমন কোন তথ্য উপাত্ত নাই যেটা ফ্যাসিস্ট সরকার চেষ্টা করে নাই যে বের করে নিয়ে আসার জন্য। কিন্তু একমাত্র ওই যে একটা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট নামে একটা মিথ্যা মামলা দিয়ে উনাকে মৃত্যুর মুখোমুখি দাঁড় করিয়েছে। আজকে এই ধরনের মানুষদের, এই মূল্যবান মানুষদেরকে গণতন্ত্রের জন্য আপনারা মানেন আর না মানেন, তারা কিন্তু গণতন্ত্রের জন্য, বাংলাদেশের গণতন্ত্রের জন্য সম্পদ ভাই। এই সম্পদকে আপনি অস্বীকার করতে চাচ্ছেন, এই সম্পদকে আপনি পদদলিত করতে চাচ্ছেন, এই সম্পদকে আপনি বেইজ্জত করার চেষ্টা করছেন। এটা রাজনৈতিক শিষ্টাচারের চরম লঙ্ঘন। এবং রাজনীতির মধ্যে যে সৌন্দর্য আছে, ডেমোক্রেসির মধ্যে যে সৌন্দর্য আছে, সেই ডেমোক্রেসির সৌন্দর্য এবং রাজনৈতিক সৌন্দর্যকে ভুলুণ্ঠিত করার শামিল। যদি তাই হয়ে থাকে তাহলে আপনারা কেন এই দিকে নিয়ে যাচ্ছেন দেশকে? আপনি কেন রাজনীতির মাঠকে এই অস্থিতিশীল করে তুলছেন? আজকে এই জবাবটা আমি দিব না, এই জবাবটা দেওয়া উচিত জামাত শিবিরকে, এই জবাবটা দেওয়া উচিত এনসিপি কে। তাদেরকে জবাব দিতে হবে কেন তারা জিয়াউর রহমানকে অপমান করার সেই দুঃসাহস দেখালো, কেন আজকে তারেক রহমানকে নিয়ে আজে বাজে কথা বললেন। এই বিষয়গুলোর জবাব তো আজকে তারা দিবেন। আজকে দেখেন ঢাকার মঞ্চ উত্তপ্ত হয়ে উঠছে, শুধু তাই না, সারা বাংলাদেশ আস্তে আস্তে উত্তপ্তর দিকে যাচ্ছে। এর মূল কারণ হলো আপনি আমাকে অসম্মান করে কখনোই সম্মান পেতে পারেন না। আমাকে যদি আপনি সম্মান না দেন, এটলিস্ট আপনি আমাকে একটু স্নেহ দেন, আপনি আমাকে একটু বুঝার চেষ্টা করেন। তা না করে ভাই আপনি রাজনীতির সৌন্দর্যকে ভুলুণ্ঠিত করে আপনি আমাকে অসম্মানিত করবেন। যে ফ্যাসিস্ট সরকার 16 বছরে যেটা করতে পারে নাই, আপনি এই 9-10 মাসে আমাকে তার চেয়েও নিচে নামায় দিবেন। এটা কি গণতন্ত্রের সৌন্দর্য? এটাকে কি রাজনীতি বলে? এটা হলো রাজনীতির দুষ্ট চক্র, যা এদেশের 18 কোটি জনগণ কোনোদিনই মেনে নেবে না। এটার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে মাঠে এবং ময়দানে, এবং রাজনীতির মাঠে এর চরম মূল্য দিতে হবে একদিন তাদেরকে এই অধ্যত্বপূর্ণ আচরণের জন্য। ধন্যবাদ জাফর ভাই, ধন্যবাদ ইফতার ভাই, আপনাকেও থ্যাংক ইউ ভেরি মাচ। যে জাকির ভাই, আপনার কথাগুলো আমি সবই শুনলাম। এখন
সকল বিতর্কের ঊর্ধ্বে থেকে আমি কিছু কতগুলো কথা বলতে চাই। আমাদের এখানে ৫ই অগস্ট একটা বিপ্লব হয়। বাংলাদেশ নতুনভাবে আবার স্বাধীনতা পায় বলবো। আমরা ১০ মাসে অনেক কিছু আশা করেছিলাম, কিন্তু দুঃখজনকভাবে ১০ মাসে যতটুকু আমাদের প্রাপ্তির দরকার ছিল বা আশা, ইয়াং জেনারেশন অনেক কিছু আশা করবে এবং তাদের ত্যাগই সবচেয়ে বেশি ছিল। আমরা বাবা, চাচারা সবাই পিছনে ছিলাম। এটা সত্য কথা। আমরা সবাই পথে নামতে পারিনি। তারা জীবন দিয়েছে। সুতরাং তাদের ত্যাগেরও কোনো মূল্য কি থাকবে না? অবশ্যই তাদের ত্যাগের মূল্য আছে। কিন্তু যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে আল্টিমেটলি একটার পর একটা ক্রাইসিস আসতে শুরু করেছে এই দেশে। মানে যেন এই সরকারকে কোনোমতে বসতেই দিবে না। দেশ চালাতেই দিবে না। এবং ডক্টর ইউনূসকে যখন তখন যেন উনি চলে গেলেই সবাই বাঁচে। এরকম কি একটা মন মানসিকতা আছে নাকি ২ টা দলের ভিতরে, সেটা আমি বুঝতে পারছি না। আমার কাছ থেকে কিন্তু আপনি কোনো বায়াসড জিনিস পাবেন না, দুঃখজনকভাবে জাকির ভাই, হ্যাঁ? আমি জিয়াউর রহমান স্যারকে অনেক শ্রদ্ধা করি। আমি উনাকে সামনাসামনি বহুবার দেখেছি, উনার অনেক অকেশন এও আমি গিয়েছি। হুম? কারণ আমার তো বয়স হয়েছে। সুতরাং আমি তখন ইয়াং স্টুডেন্ট ছিলাম। তখন আমি ধরেন মেট্রিক পাস করে ইন্টারমিডিয়েট উঠবো এরকম ভাব। তো আমি উনাকে পূর্ণ বয়সেই দেখেছি। খুবই অমায়িক একজন ভদ্রলোক ছিলেন এবং উনার স্ত্রী আমাদের আ আগের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী খালেদা জিয়া, উনি দেশকে সুষ্ঠুভাবে নিয়ে গিয়েছেন অনেক দূরে এবং উনি অনেক সাফারও করেছেন জেলখানাতে স্বৈরা শাসক যিনি ছিলেন আগের উনার দ্বারা। এবং দুঃখের বিষয় হচ্ছে শিক্ষা-দীক্ষা এবং অন্য কিছুর অভাব থাকলে যা হয়, অল্প শিক্ষা থাকলে কিন্তু মানুষ যে একটা দেশ চালাতে পারবে না, এটা কিন্তু আমি মানতে রাজি নই। আপনাকে জীবনের শিক্ষা থাকতে হবে। বইয়ের শিক্ষা থাকলে হবে না। আপনার কাছে যদি ওরকম মেধা আর আপনার যে ক্যাবিনেট যদি ভালো থাকে যে আপনাকে এগিয়ে নিয়ে যাবে, তাহলে কিন্তু আপনি আস্তে, আস্তে ওদের থেকে অনেক কিছু শিখে নিয়ে আপনি সামনের দিকে অগ্রসর হবেন। কিন্তু আপনি যদি মনে করেন, আমার থেকে কেউ ভালো জানে না, আমি সবকিছু জানি, যেটা আমাদের আগের জন মনে করত। তার কারণে তো এই পতনটা হলো। উনাকে কি ওয়ার্নিং দেয়নি যে আপনার পতন সামনে? উনি শুনেছিল? শুনেনি। উনি তো চলে গিয়েছে আরেক জায়গায়। কিন্তু আমাদের কি হবে? আমাদের এই জনগণের এত বড় দেশবাসীর কি হবে? কল্পনা করা যায় এই যে টাকাগুলা আপনি অনেকে হয়তো বলছে না। রিসেন্টলি আপনি কি অবগত আছেন যে আদানির যে লাস্ট পেমেন্টটা সেটাও কিন্তু আমরা দিয়ে দিয়েছি। এবং ডলারের দামও পড়ে গিয়েছে। গুড সাইন যে ডলারের দেখেন দাম ধরেন ৳৩ গতকালকে পড়ে গিয়েছে অলমোস্ট। মানে আমাদের টাকা স্ট্রং হতে শুরু করেছে। আমরা ভবিষ্যতে অনেক কিছুতে যাবো। আমি বারবার বলেছি যে আমাদের নিশ্চয়ই কোনো প্ল্যান আছে। কিন্তু প্ল্যানটা কি সেটা কিন্তু অনেকেই আমরা জানি না। এটি হচ্ছে সমস্যা। যা বর্তমান যে অন্তর্বর্তীকালীন যে সরকার আছে উনারা একটা রূপরেখা দিক আমাদেরকে যে এভাবে আমরা এগোচ্ছি দেশটাকে নিয়ে। আমাদের প্ল্যানিং এটা। কিন্তু এটা সম্পর্কে কিন্তু আমরা কেউই জানি না। কার দায়িত্ব কোনটা? কোন মন্ত্রণালয় কি সামলাবে? সেটাও জানি না। এবং অনেকে বলছে যে পুলিশের দোষ দিচ্ছে। কিন্তু আমি পুলিশ ভাইদেরকে কোনো পয়েন্ট আউট করব না ফিঙ্গার। কারণ আমার নিজের আত্মীয়স্বজন অনেকেই পুলিশে আছে, আর্মিতেও আছে। কিন্তু কি করবে? সবার একটা ধারণা হয়ে গিয়েছে, আরে ওই তো ফেব্রুয়ারি মাসের পরে তো আরেকটা সরকার আসবে। Let's talk frankly here. আমরা যেটা বাস্তব সেটাই বলছি। যেটা মানুষের থিংকিং প্রসেস তো ওইটাই, ঠিক না? তো যদি এখন আমি কাউকে ধরতে যাই, যদি আমাদের সামনের বছরের ফেব্রুয়ারি মাসে আমার খবর হয় তখন কি হবে? এজন্য কারো ভিতরে কোনো এগিয়ে আসার মতো স্পৃহা আমি দেখি না। কিন্তু তারপরেও কিন্তু খুব যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এত অবনতি সেটা কিন্তু হয়নি। কিন্তু যতটুকুই অবনতি হয়েছে সেটা কিন্তু অন্য সব সময়ের জিনিসকে হার মানায়। পাথর দিয়ে কেন আপনি মানুষকে মারবেন? এটা কি আমরা কখনো কল্পনা করতে পারি? আরো তার থেকে বড় কথা হচ্ছে, আমি একটা কথা একজনকে বললাম, "কেউ এগুলো এগিয়ে আসলো না কেন? আমি আমেরিকাতে ৫ বছর পড়াশোনা করেছি। এদিকে ওখানে ঘুরতে থাকলে জানেন আপনি ৩-৪ টা লোক এসে ঝাঁপিয়ে পড়তো ওই লোকটার উপরে। তারা কি মুসলিম? না। ধর্ম, বর্ণ, নির্বিশেষে তারা এগিয়ে আসতো ওই লোকটাকে বাঁচানোর জন্য। কি করছি আমরা? ভিডিও করছি। কেন ভিডিও করছি? ভাইরাল হওয়ার জন্য। এই আমাদের শিক্ষা। এইসব শিক্ষা এসছে আমাদের পার্শ্ববর্তী দেশের থেকে, সমস্ত অশিক্ষা, কুশিক্ষা, অপশিক্ষাগুলা, অপসংস্কৃতিগুলা। এগুলোর বিরুদ্ধে কিন্তু শুধুমাত্র মনে করবেন না যে মুসলিমরা বলেছে এটার বিরুদ্ধে। এটার বিরুদ্ধে কিন্তু অনেক সনাতন বন্ধু-বান্ধব আমার আছে। তারাও এটা সমর্থন করে না। যে কোন মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, নৈতিক মূল্যবোধ যদি ধ্বংস করে দেওয়া হয় একটা জাতের, তাহলে আর কিছু থাকে না।
আমাদেরকে কি সেদিকে নিয়ে যাওয়া হচ্ছে? পরশুদিন একটা জায়গায় গেলাম, বসলাম, টিভির দিকে তাকিয়ে দেখি কি সুনামগঞ্জে দুজন বাংলাদেশি গুলিতে মেরে ফেলেছে বর্ডারে। পৃথিবীর কোন দেশে, নেপালও ইন্ডিয়ার কি বুকের পাটা আছে যে একটা গুলি চালাবে? নেপাল কত ডুব দেখে এতটুকু একটা দেশ বাংলাদেশের তুলনায়, অথচ আমরা নির্বিচারে গুলিকে চুপচাপ শুয়ে মরে আছি কেন? আমাদেরকে উঠতে হবে, জেগে উঠতে হবে, দাঁড়াতে হবে। দল মত নির্বিশেষে ভুলে আমরা বাংলাদেশি, লেট আস রাইজ, আমরা দাঁড়াই। কেউ একটা আমাদেরকে দেখা, কারণ আমরা তো এতটুকু বুঝি যে ডক্টর ইউনূস তো ফরএভার থাকবে না। ফরএভার কেন, উনি আগামী 1 বছর থাকতে পারবে কিনা আমার সন্দেহ আছে। শরীরের তো একটা কথা আছে, উনি তো চলে যাবে। আর উনি কোয়াইট সাবস্টেনশিয়াল নাম্বার অফ অ্যামাউন্ট উনি লেকচার গুলোতে পায়। উনি দেশে থাকলো, না থাকলে উনি চলে গেল ওনার জায়গাতে। ওনার তো টাকার অভাব নাই, টাকার জন্য তো উনি দেশ চালাচ্ছে না। টাকার জন্য এখন তো উনি নেই, আমাদের যেসব সমন্বয়ক আছে ওনারা নিয়ে যে ওনাকে ধরে নিয়ে এসছে, আনেনি। সবাই তো বলেছে আপনি আসেন, কেন তখন ওনারা যে তারেক জিয়াকে ধরে আনলেন না? কারণ উনি তো তখন মেন্টালিও প্রিপেয়ার্ড না। এখন কিছু আমার বিএনপির বন্ধু বান্ধবরা বলছেন যে এই মুহূর্তে আমাদের তারেক জিয়া সাহেব দেশে থাকলে কেমন হতো যদি উনি আসতেন। তা আমি তো এটা জবাব দিতে পারবো না। আমার এটা তো ওনার ব্যাপার, ওনার নিতান্ত ব্যক্তিগত ব্যাপার। উনি আসবেন কখন, কি পরিস্থিতি সামাল দিবেন, সেটা কখন দলের ভার নিবেন, সেটা উনি বুঝবেন। আমি তো ওনার দলের মুখপাত্র নই, আমি কিছু বলতে পারবো না। থ্যাংক ইউ। আর কিছু জানতে থাকলে আপনি বলতে পারেন আমাকে। আমরা আসলে রীতিমতো হতাশার ভিতরে আছি না মনে হচ্ছে আপনার কাছে একটা, জাকির ভাই? পুরো জাতিটা ইফতেখার ভাই একটা বিষয় বলি, আমরা 52 দেখেছি, আমরা 52 কথা শুনেছি, আমরা 66-র কথাও শুনেছি, 71-এর মুক্তিযুদ্ধের কথাও শুনেছি, আবার 90-র গণ অভ্যুত্থানও দেখেছি। সব ক্ষেত্রেই কিন্তু ছাত্ররা এগিয়ে এসেছিল প্রত্যেকটা আন্দোলনে, যদি আমার ভুল না হয়। 100% যদি তাই হয়ে থাকে, আপনি খেয়াল করবেন যে তারা কিন্তু একতাবদ্ধ ছিল। আচ্ছা, আমার প্রশ্ন হলো, তারা রাজনৈতিক দল ঘটনা করলো না কেন? তখন তো ওই প্রেক্ষাপটে প্রত্যেকটা সাকসেসফুল আন্দোলনের পরে তারাও রাজনৈতিক দল গঠন করতে পারত, সুযোগ ছিল, আপনি ভালো জানেন। কিন্তু তারা কেন গঠন করলেন না? 24-এর তারা কেন আয়সা অন্তর্বর্তীকালীন সরকারও যেতে হবে, আবার রাজনৈতিক দলও গঠন করতে হবে? এর কারণটা কি? এবং শুধু তাই নয়, আপনার জুলাই থেকে জুলাই পর্যন্ত যদি আপনি প্রেক্ষাপটটা এই সময়টা শুধু দেখেন, তাইলে আপনি দেখবেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হওয়ার একটাই মাত্র কারণ, সেটা হলো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত ছেলেরা এই সরকার ব্যবস্থায় ঢুকে পড়ার ফলে। কিসের জন্য? এরা আপনার যে দেশের যে রাজনৈতিক অবস্থা সেটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করলো। একটাই কারণ, আপনি তো জানেন সংস্কার কমিশন অনেকগুলো প্রস্তাবনা দিয়ে রাখছে, প্রস্তাবনাগুলো বাস্তবায়িত হচ্ছে না কেন ভাই? আপনি ইন্টেরিয়াম সরকার, আপনার তো একার ক্ষমতা নাই সমস্ত সংস্কারগুলো করার। আপনি করবেন সমস্ত দলগুলো থেকে আপনার প্রস্তাবনা নিয়ে, এরপরে আপনার একটা কম্বাইন্ড করবেন। আপনি কেন ঠেলাঠেলি করেন ভাই? দ্বিতীয়ত কথা হলো, আপনি কেন এদেরকে এত প্রিভিলেজ দিয়ে রাখছেন যে সর্বক্ষেত্রে একটা রাজনীতির যে শিষ্টাচার সেটার বাইরে গিয়ে আপনি ডমিনেট করবেন, ডিসিদেরকে ডমিনেট করবেন, এসপিদেরকে ডমিনেট করবেন, প্রশাসনকে ডমিনেট করবেন? তাহলে তার মানে এই দাঁড়ায় না যে বিগত 16 বছর যারা সত্যিকার অর্থে একটা সুষ্ঠু নির্বাচন পায় নাই, তারা এখনো আশা করতে পারে না যে একটা নতুন একটা নির্বাচন দেখবে? তাদের অপরাধরা কি? যারা বহুদলীয় রাজনীতি করে, যারা দেশের মানুষের তারা কি বলতে পারে না যে আমরা নির্বাচন চাই? আপনি কেন একটা উপদেষ্টাকে 5টা মন্ত্রণালয় দিয়ে বসে থাকবেন? কেন তারা এই মন্ত্রণালয়ে বসে স্বেচ্ছাচারিতা করবে? কেন তারা তাদের এনসিপির ছেলেদের কথায় তারা উঠবে বসবে?
কেনই বা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কেনই বা বলল আমি যে আচ্ছা, আমি ছেলেরা একটা রাজনৈতিক দল গঠন করছে, তাদেরকে একটু সুযোগ দেওয়া হোক? এ থেকে বোঝা যায়, যা ভাই আমরা যতই আশা করতেছি জনাব জাকির হোসেন রাজনৈতিক শিশির, সম্পর্ক। জি ভাই, থ্যাংক ইউ। জাফর ভাই, জি জি আমি জনাব জাকির হোসেন বলতে শিশির, আমি বলতে এই জায়গায় একটা নাম আছে, আমি জনাব জনাব ইফতেখার আজিম মিঠু আপনার কাছে যাই। জি জি বলেন। আমি একটু ইফতেখার আজিম মিঠু ভাই আপ- আপনার কাছে আসি, সেটি হচ্ছে আপনি দুটো বিষয় খেয়াল করেছেন, একটি বানানো হয়েছে গতকাল আমরা একটি বিবৃতি দেখি। আওয়াজটা কেটে কেটে যাচ্ছে জাফর ভাই, সিগন্যালের প্রবলেম হচ্ছে বোধহয়। কি সমস্যা হচ্ছে? সিগন্যালের প্রবলেম হচ্ছে যে কোনো একটা। হ্যাঁ আচ্ছা, আহ, এর ভিতরে আমি কিছু কিছু এখন কথা বলে আমি নিই। কি, আমাকে শোনা যাচ্ছে হ্যাঁ অডিবল? শোনা যাচ্ছে, বলেন। ইয়েস ইয়েস। হ্যাঁ, আপনাকে শোনা যাচ্ছে ভাই। জি আমি বলছি, হ্যাঁ আরো বলছি। জি 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 ধন্যবাদ। একটি হচ্ছে বিএনপির পক্ষ থেকে দাবি জানানো হয়েছে চূড়ান্ত ভাবে যে ফেব্রুয়ারি নির্বাচন হতে হবে, এটি আমরা দেখেছি। এবং একসাথে আইন উপদেষ্টা আবার একটি বিষয় নিয়ে কথা বলেছেন, আপনি মিঠু ভাই দেখেছেন যে বিচার কার্যক্রম সেটি এই সরকারের আমলেই শেষ করা উচিত, এই সরকারের আমলেই বিচার সম্পন্ন করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, অনেকেই এটি নিয়ে প্রশ্ন করছেন বা জানতে চাচ্ছেন, বা অনেকেরই মনে হচ্ছে যেটি, সেটি হচ্ছে যে নির্বাচন অনুষ্ঠানের জন্য তো একটি রোড ম্যাপ অলমোস্ট আমরা হতে পারে, তাহলে কি ফেব্রুয়ারির মধ্যেই বিচার কার্যক্রম শেষ হবে বলে আপনি মনে করেন? ইফতেখার আজিম মিঠু, এই দুটো বিষয়কে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? এইদিকে নির্বাচনের দাবি ফেব্রুয়ারিতে হতে হবে, একদিকে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এই সরকারের অধীনেই বিচার সময় হতে পারে। মেয়াদের বিষয়গুলো নিয়ে যদি আপনি বলেন, বা কোনো সংশয় আছে কিনা বিষয়গুলো। ধন্যবাদ জাফর ভাই। আমার কথাগুলো হয়তো বা অনেকেরই পছন্দ হবে না, কারণ বাস্তব অনেক সময় অনেকেরই পছন্দ আসে না। গত অনুষ্ঠানে আমি কিন্তু আপনার এই হঠাৎ দুর্ভাগ্যজনক ভাবে, এখন কি সাউন্ড একদম ক্লিয়ার শোনা যাচ্ছে? গতবার কিন্তু নির্বাচন পদ্ধতি নিয়ে আপনার সাথে আমি শুধু আলাপ করেছি, অন্য কোনো টক শোতে আলাপ করিনি তেমন। ডিটেইল ছিল আপনার প্রোগ্রামে প্রায় ৩৫-৩৬ মিনিট নিয়ে, এই প্রোগ্রামটা নিয়ে। এখন শুনছেন আপনি জি জাফর ভাই? তো তখন আমি বলেছিলাম, ওই টক শোতে আপনি তখন জি জি সাউন্ড জি প্রবলেমের জন্য আমি শুনতে শুনছি। পারেননি অনেকেই। এখন ওটার থেকে আমি শুধু অল্প একটু টেনে আপনার মূল আলাপে চলে যাচ্ছি। বিএনপি চাইছে কি আগের নির্বাচন, আগে যে স্টাইলে ছিল, যে পদ্ধতিতে ছিল সেটাই তো? কি জাকির ভাই? সেটাই তো। ঠিক আছে। তাহলে কিন্তু আমাদের বর্তমানে এনসিপি এবং জামাত বা অন্য যারাই আছে, চরমোনাই থেকে শুরু করে যারাই আছেন, তারা চাইছেন কি আনুপাতিক হারে নির্বাচন। ইকুয়েশনটা কিন্তু খুব সিম্পল। আপনি যদি এই আনুপাতিক হারে নির্বাচনে, আমি জানবো না আমার এলাকায় আমি কাকে ভোট দিলাম। আমি পছন্দ করি জাফর খানকে, জাফর খান ভাইকে। জাফর খান ভাই এখানকার ক্যান্ডিডেট, আমি জানি। আমি ভোট দিয়ে আসলাম ওনার চিহ্নকে। কিন্তু উনি তো এখানে আসলেন না। কে আসলেন? যাকে আমি জীবনেও দেখিনি উনি। ফর এক্সাম্পল, আল্লাহ মাফ কিছু মনে করবেন না, জাকির ভাই চলে আসলেন এখানে। হ্যাঁ? আমি বললাম যে, "আরে আমি ভোট দিলাম জাফর ভাইকে, জাকির ভাই আপনি কে? আপনি কোথা থেকে আসলেন?" বলে যে, "আমি তো পটিয়ার থেকে চলে আসছি।" "কেন আপনি পটিয়ার থেকে এসছেন?" বলে, "আমার দল নেতা, যিনি পার্টি প্রধান, উনি ডিসাইড করবে যে এই সিটে কাকে বসতে হবে।" তাহলে এটা কি ধরনের ভোটিং? এটা কিন্তু অনেক দেশেই কিন্তু কার্যকর্তা লাভ করেছে, সেটা আলাদা কথা। সবকিছু আমি ১ম থেকে বলছি, এখনো বলছি, সবকিছু কিন্তু বাংলাদেশের বেলায় প্রযোজ্য নয়। নোংরা ভাষায় বলতে হলে অনেক, যেমন বিদেশে যেসব নোংরামি আছে সেগুলো কি আমাদের দেশে প্রকাশ্যে প্রযোজ্য রাস্তাঘাটে? প্রযোজ্য নয়। পুলিশ অ্যারেস্ট করবে এগুলাতে। সুতরাং আমরা সবসময় পাশ্চাত্যে, আমি পড়াশোনা করেছি। অনেক হাজার, হাজার লোক পড়াশোনা করেছে। লক্ষ, লক্ষ স্টুডেন্ট পড়াশোনা করেছে। কিন্তু পাশ্চাত্য সংস্কৃতি কিন্তু আমরা ভালো জিনিসগুলো অ্যাডপ্ট করে নিয়ে এসেছি এদের বাংলাদেশে, যাতে আমরা আমাদের নতুন জেনারেশনের ভিতরে এটা ছড়িয়ে দিতে পারি। কিন্তু অনেকে অন্য পথে চলে যাচ্ছে আজকাল। যাই হোক, দ্যাটস বিসাইড দ্য পয়েন্ট। যে জিনিসটা হচ্ছে, আপনি যে ভোটটা দিবেন, কাকে দিবেন? আগের পদ্ধতিতে যদি হতো তাহলে ওদের যুক্তিটা দেখেন, জাকির ভাই আমি বলি যে, আপনি ধরেন ৪ টা দল। ৪ টা দল ৮৫% সিট পেল। ঠিক আছে? ৮৫% সরি ৮৫% ভোট পেয়েছে। তাহলে সিট কয়টা হবে? এর ভিতরে ধরেন
20%, 20%, 20% এরকম করতে করতে দেখা গেল একটা দল অনলি চতুর্থ দল পেল 25% সিট। তো তিনটা দল পেল ফার্স্ট, সেকেন্ড, থার্ড, 20, 20, 20, 30, 30% সিট মারা গেল। মানে 30% না, সরি পার্ডন মি, 60% সিট, 60% ভোট কিন্তু কোনো দাম নেই। 25% যিনি পেল তাকেই কিন্তু আমি বিজয় ঘোষণা করলাম। এটা হচ্ছে যুক্তি, হচ্ছে যারা আনুপাতিক ভাবে ভোট চাইছে ওদের, যে বাকি 60% কি দোষ করলো, তারা কেন থাকবে না, তাদেরও তো একটা সে থাকতে হবে। সব মেনে নিলাম। তাহলে আপনি পার্বত্য চট্টগ্রাম থেকে শুরু করে সব জায়গাতে আপনি সবার কিন্তু বিশাল 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 সিট দিতে হবে, কারণ 1% ইউজ টু 3 সিটস, মাইন্ড ইট। 1% আপনি কি কয়টা সিট পাবে জামাত, কয়টা সিট পাবে আপনি আমাকে বলতে পারেন? তো জামাত যদি এখন আপনি ধরেন 10% পায় ভোট, ক্যান ইউ ইমাজিন হোয়াট উইল বি দ্য হাউ মেনি, কতগুলো সিট হবে ওনাদের পার্লামেন্টে? 30টা সিট, 20% পেলে 30টা, 60টা সিট। আমি এখন একটা 30 প্রশ্ন করছিলাম, আসেন এবার কথায় যুক্তিতে আসেন, বুঝলাম। এনসিপি পেল 20%, জামাত পেল 20%, এখানেই তো 120, আরেকজন আর সবগুলো মিলে 30% পেল, তো সিটে তো 300টা, তো 150 ভার্সাস 150, হোয়াট কাইন্ড অফ পার্লামেন্ট? এটা তো পার্লামেন্টই গঠন হবে না, এটা কোনো সরকারি গঠন হবে না, ইট উইল বি টোটাল ফেলিয়ার। এবং আমরা এটা কেউ বুঝি না। আমি আমার প্রিয় বন্ধু ফরহাদ ভাইকে জিজ্ঞেস করেছিলাম, প্রফেসর ফরহাদ হোসেনকে, ফরহাদ ভাই আপনি কি আপনার স্টুডেন্টদেরকে, একটা ইউনিভার্সিটির ছাত্রদেরকে শিক্ষা দিয়েছেন যে কেমন করে ভোটটা দিতে হবে, কাকে ভোট দিতে হবে, কি পদ্ধতিতে ভোট দিতে হবে? উনি বলে, ভাই আমার মাথায় এটা ঢুকছে না, আপনি আমাকে একটু বুঝিয়ে বলুন। আমি বললাম যে আমার মাথায় ঢুকে নেই, আমি 16টা না 17টা ডকুমেন্টারি দেখে 6 ঘন্টা পড়াশোনা করে এটা বের করেছি। এটা যদি ওনার মতো প্রফেসর আর আমার মতো সাধারণ একটা লোকের মাথায় ঢুকতে এত কষ্ট লাগে, তাহলে আপনি সাধারণ জনগণের মাথায় কিভাবে ঢুকাবেন? আমরা তো থেকে এডুকেটেড করি নাই। দিস আনুপাতিক নির্বাচনটা হচ্ছে টোটাল একটা বোগাস পদ্ধতি আমার কাছে। ইট ইজ কমপ্লিটলি ইউজলেস। আর এটা এটা বলি একটা কথা, যুক্তিটা কি? এই পদ্ধতিতে আপনার ডিক্টেটরশিপের জন্ম হবে না। এর মতো একটা হিপোক্রেটিক্যাল টক আর হতে পারে না। বুঝিয়ে বলবো আপনাকে কেমন হবে। এই একটা এক্সাম্পল নেন, ইসরায়েল। ইসরায়েল একটা জুইশ কান্ট্রি, জায়নিস্ট কান্ট্রি, হ্যাঁ, কি অত্যাচারটা করলো গাজার উপরে, ঠিক আছে? কিন্তু এই অত্যাচারের পরেও আপনার এই 1%, 2% হলে কত? 6টা সিট। আপনি কি জানেন এই 6টা সিটের 6 জন এই লম্বা লম্বা চুল রাবাই, ওদের পাদ্রী, হ্যাঁ, আলট্রা অর্থোডক্স, মানে কড়া মোল্লা, ইহুদি মোল্লা ওরা, হ্যাঁ, ওরা ডমিনেট করে নেতানিয়াহু সবকিছু। কালকে যদি নেতানিয়াহু এদিক থেকে ওদিকে যায়, বলে ইউ গেট আউট, আর পাওয়ার থাকবে না, সে একটা কিচ্ছু করতে পারবে না। দে কন্ট্রোল হোল আমেরিকা, ইভেন পুরো আমেরিকান ইকোনমি কন্ট্রোল করে তারা, জাস্ট লাইক রথচাইল্ড, বিল্ডারবার্গ গ্রুপ। দর্শকদের জন্য বলছি, ইউটিউবে খুঁজে দেখে নেন, বিল্ডারবার্গ, রথচাইল্ড, ROTHS চাইল্ড। এরা সব কিভাবে আজকের থেকে অনেক বছর আগে 1800 সালের শেষের দিকে থেকে শুরু করে এই তুরস্কের খেলাফত কেমনে ধ্বংস করেছে, কেমনে তারা এই মাত্র 19টা পরিবার সারা পৃথিবীর অর্থনীতি চালায়, এবং এরা সবাই ইহুদি, 99% ইহুদি। কোথায় কোথায় কার সাথে কি যুদ্ধ করবেন আপনি? এখন আমরা যেটা আসছি, নির্বাচন তো সবাই চায়, ঠিক না? তো নির্বাচনের প্রস্তুতি কোথায়? এখন যদি নির্বাচনের প্রস্তুতি নিতে হয়, সবকিছু মানতে হয়, তাহলে আপনাকে এই যে আপনি এই জিনিসটা ঢুকাবেন, এটা করতে হলে তো আপনাকে সংবিধানে পরিবর্তন আনতে হবে। এনেছেন কোন সংবিধানের পরিবর্তন আনুপাতিক নির্বাচনের? এটার তো কথা তো সংবিধানে লেখা নেই। আনুপাতিক নির্বাচনের পরিবর্তন করতে হলে আপনাকে সংবিধানে পরিবর্তন করে সংবিধানে এডিট করতে হবে, 1 নম্বর। এবং সংবিধানে আবার আছে এনসিপি যে এবং অন্যদের যে জুলাই সংসদ ওরা ডিক্লারেশন করার পরে জুলাই সংসদের ভিতরে কিন্তু বিচার সংস্কার সবকিছু আছে। আমরা কোন দলের দিকে না ঘেঁষে আমরা জেনারেলি একটা কথা বলি, এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা তো সিটিজেন অফ দ্য কান্ট্রি না, এই দেশের জনগণ। আমাদের ভাই বোন, মা বাবা, বাচ্চা নাতি যারাই থাকুক, তারা যেন কোনো প্রকার একটা বৈরী পরিবেশে মানুষ না হয় ভবিষ্যতে, সেটা কি আপনারা কেউ চাইবো? কেউ চাইবো না। আমরা শান্তি চাইবো। শান্তিটা হচ্ছে একটা জিনিস,
And আমাদের দেশে এখন দেখছি ভাই সত্যি কথা 54 বছর বয়স কত আগে পার হয়ে গেছে না? 54 বছর পর্যন্ত আমরা স্বাধীনই হলাম না। এখন তারপরে আর 20 বছর দেখতে হবে আমাদেরকে নেক্সট জেনারেশন কি করবে সেটা। আল্লাহ করেন যেন সবকিছু ঠিক দিকে যায়। আমি আসলে আমার আশঙ্কা হচ্ছে সামনের দিনগুলা আরো ভয়াবহ হবে। আপনি কি করবেন যদি গত জুলাইয়ের মতো আর অগস্টের মতো সবাই রাস্তায় নামে? কজন পলিটিক্যাল পিপল উইল বি ইন দ্য স্ট্রিট, ইউ টেল মি? ওদের সামনে দাঁড়াতে পারবো না আমরা। এটা বলবো না। ওদের সামনে ওদের সাথে আপনারা মিলে যেতে হবে তখন। বাধ্য হবেন। কারণ আপনি এই দেশেরই সন্তান। আপনি ওদের এগেইনস্টে যেতে পারবেন? আপনি আপনার ছেলে ধরেন এনসিপিতে করে। আপনি কি ওর গায়ে হাত তুলতে পারবেন? বুঝাতে পারবেন, মারতে পারবেন? ওরা প্রাণ দেয়নি। সব তো এক হয় না। এখন আমাকে আপনি বলতে পারেন যে ম্যাগাজিন নিয়ে ধরা পড়েছে বা ওই হাবিজাবি ওইসব কথাবার্তা। বুঝলাম। এটা তো একটা ভুল এটা জাস্ট এ মিস্টেক হতে পারে। এটা কিন্তু একটা মিস্টেক হতে পারে। এটা কিন্তু অনেক কথা বলে। আমি বলি ইটস কোয়াইট এ মিস্টেক। ইটস নাথিং বিগ ডিল। যাদের আর্মস আছে তারা বুঝে এই জিনিসটা। আর ওরা তো একেবারে তো টু ইয়াং টু থিংক লাইক দ্যাট। আপনি ধরেন অস্ত্র নিয়ে ঘোরাফেরা করতে হলে আপনি যদি অস্ত্র নিয়ে ঘোরাফেরা করেন আমাকে অনেক সময় জিজ্ঞাসা করছিল একজন, আরে তোমার তো সব ধরনের লোক ক্লাবের মেম্বারশিপ আছে শুটিং ক্লাবের, তুমি অস্ত্র লাইসেন্স নিয়ে ঘোরাফেরা করো না কেন ফর প্রোটেকশন? হোয়াট প্রোটেকশন আর ইউ টকিং অ্যাবাউট? অস্ত্র আমাকে কি প্রোটেকশন দিবে আপনি আমাকে বলেন? এরকম বহু লোক দেখা গিয়েছে আশেপাশে সব প্রোটেকশন ছিল, 1 সেকেন্ডে 1 মুহূর্তে চলে গিয়েছে। আর দ্বিতীয়ত যে দেশে যেখানে আপনার অবৈধ অস্ত্রের মহড়া, আপনি বৈধ অস্ত্র দিয়ে কি করবেন? আপনি বৈধ অস্ত্র শো করবেন কালকে? আপনাকে ধরে বলবে যে ও আপনার কাছে তো জাফর ভাই আপনার কাছে তো এটা পাওয়া গিয়েছে, আপনি তো এই অস্ত্র দিয়ে ওনাকে ভয় দেখিয়েছেন। তখন আপনি বলবেন যে না আমি তো করিনি, বলে না এই যে আপনার হাতে তো এই মুহূর্তে পাওয়া গেল অস্ত্র। আর অবৈধ অস্ত্রটা আপনি কি করবেন? অবৈধ অস্ত্র দিয়ে মানুষ কি করে? উল্টাপাল্টা কাজটা করে এটা যেখানে সেখানে ফেলে দিয়ে দেয়, মুছে ফেলে ফিঙ্গারপ্রিন্টস থাকে না বা পানিতে ফেলে দিয়ে দেয়। আমরা তো ক্রাইমের রেগুলার রিপোর্ট অনেক দেখি পড়ি, আমরা জানি এগুলা। সুতরাং আমরা এই ভবিষ্যতে আমাদের দেশ যেদিকে এগুচ্ছে সেটা কিন্তু ভয়াবহ। কয়েকদিন পরে রাস্তাঘাটে কি মারামারি শুরু হবে সেটা নিয়ে আমি একটু আশঙ্কা করছি। এটা যেন না হয় আমি আশা করব যে বর্তমান অন্তর্বর্তী সরকার এবং উনার ক্যাবিনেট এদিকে একটু বিশেষ করে মনোযোগ দিবে। যে পুলিশ এবং মিলিটারিকে তো আপনার ক্ষমতা দিয়েছেন আপনি, কি বলে ওটা, জুডিশিয়ারি পাওয়ার। কই? ওনাদেরকে তো কোথাও দেখা যায় না তেমন। কোথাও ওনারা? কিছু কয়েকটা নির্দিষ্ট কয়েকটা জায়গা ছাড়া। হ্যাঁ, বলেন, গো হেড। আই এম ডান ফর নাও, প্লিজ। জাফর ভাই। জি, ধন্যবাদ। আমি জনাব জাকির হোসেন শিশির ভাই আপনার কাছে আসি এখন একটি বিষয় নিয়ে, সেটি হচ্ছে সম্প্রতি আমরা খেয়াল করেছি 5ই আগস্ট পরবর্তীতে রাজনৈতিক এই টালমাটাল পরিস্থিতিতে বিএনপি কোনো না কোনো ভাবে নানাভাবে কিছু বিতর্কিতমূলক কর্মকাণ্ডে জড়িয়ে যাচ্ছে। সেটি আপনাদের দলের অঙ্গ সংগঠনের যারা নেতৃবৃন্দ রয়েছেন বা বিভিন্ন কর্মী রয়েছেন, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি বা বিভিন্ন ধরনের অভিযোগ আপনাদের বিরুদ্ধে আসছে, দলের বিরুদ্ধে আসছে, এবং যেটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা হচ্ছে, ট্রল হচ্ছে, অনেক ফুটেজ বেরোচ্ছে, নানা কিছু দেখা যাচ্ছে, এবং এতে করে অনেকেই মনে করছে যে আগামী নির্বাচনে তাহলে যে বিএনপি যে ইমেজ বৃহত্তম বাংলাদেশের রাজনৈতিক দল হিসেবে এবং এর আগে বিএনপি সফলভাবে সরকার পরিচালনা করেছে, তাহলে সেটি কি ভবিষ্যতে প্রশ্নবিদ্ধ হতে পারে কিনা, এবং নির্বাচন সামনে, ইমেজ সংকট এবং আপনাদের দলের মাঝে নিয়ন্ত্রণ, সারা দেশে নানা রকমের অস্থিরতা, বিশৃঙ্খল কিছু কাজের সৃষ্টি দলটির নেতাকর্মীদের মাধ্যমে, সার্বিকভাবে বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জনাব জাকির হোসেন শিশির? বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ, যেটা বহুমুখী গণতন্ত্র দেশ। এই প্রজাতন্ত্রের বিষয়ে যারা সত্যিকার অর্থে গণতন্ত্র চর্চা করে তারা অনেক চিন্তা ভাবনাই করে, এবং এটাকে বলা হয় রাজনীতির অভিজ্ঞতা এবং পরিশীলতা। সেই ক্ষেত্রে আপনারা একটা জিনিস দেখবেন, বিএনপি বিগত
কতগুলো টার্ম এদেশের রাষ্ট্র ব্যবস্থায় ছিল, রাষ্ট্রযন্ত্রকে পরিচালনা করেছে। তার মানে ধরে নিতে হবে যে বিএনপির একটা দেশ পরিচালনার একটা বিশাল অভিজ্ঞতা রয়েছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আচ্ছা, যদি তাই হয়ে থাকে, আপনারা এখন যে বিষয়গুলো বারবার উপস্থাপিত হচ্ছে অনেকটা মূলা ঝোলানোর মতো অবস্থা ভাই। কি কারণে? সেটা হচ্ছে আপনি অপরাধ করে সবাই মাছ খায়, সবাই নাম করে মাছরাঙ্গার। আমি ডাটা দিচ্ছি আপনাদের। এখন 5ই আগস্ট পরবর্তী, ইফতেখার ভাই, 5ই আগস্ট পরবর্তী, আমি জয়েন করবো আপনার সাথে। 5ই আগস্ট পরবর্তী যে প্রেক্ষাপট পরিবর্তিত হলো, এই পরিবর্তিত হওয়ার পরে একটা দেশের সর্ববৃহৎ একটা রাজনৈতিক দলের একটা ইচ্ছা থাকতেই পারে, একটা উদ্দেশ্য থাকতেই পারে যে তারা একটা নির্বাচন পাবে এবং এটা তাদের অপরাধ না। কিন্তু সমস্যা হলো তারা নির্বাচন করতে, যে নির্বাচনের আবদার করলেই এই বিষয়টাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বিভিন্ন ধরনের প্রপাগান্ডার আশ্রয় নেওয়া হয়। কিন্তু কেন? ওই যে আমি একটু আগে বলে গেলাম যে একটা স্বার্থান্বেষী মহল যারা সচিবালয়ের 60% দখল করে আছে, যারা প্রশাসনকে কুক্ষিগত করে রাখছে, তারা তো ক্ষমতার স্বাদ এখনই আস্বাদন করছে। তাদের নির্বাচনের দরকার নাই। এদেশের মানুষ চায় 16 বছর আমরা নির্বাচন পাই নাই। এটা সবাই স্বীকার করে যে আমরা 16 বছর নির্বাচন চাই নাই। তো বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল হিসাবে বিএনপির একটা দায়িত্ব আছে যে একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বা একটা সুষ্ঠু নির্বাচন চাওয়া। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ইচ্ছা করলে 6 মাসের ভিতরে একটা নির্বাচনের ব্যবস্থা করতে পারত। কিন্তু তারা কি করছে? তারা যা করছে তাদের জনগণের কাছে দৃশ্যমান হচ্ছে না। তারা বারবার বলতেছে সংস্কারের দোহাই, সংস্কারের দোহাই দিচ্ছে যে আমরা সংস্কার করব আগে, সংস্কার আগে তারপর নির্বাচন। আপনি কত বছর সংস্কার করবেন? আপনি কত বছর ধরে সংস্কার করবেন? যখন এই বিষয়টা আসলো তখন আবার আপনি কি করলেন? সেটা হলো বিভিন্ন ইস্যুতে, যেমন মিটফুডের ঘটনা, আপনারা বেমালুম চালায় দিলেন বিএনপির উপরে, যুব দলের উপরে। কিন্তু প্রকারান্তরে দেখা গেল কি যে আসলে এটার সাথে বিএনপির কোনো সম্পৃক্ততা নাই। দ্যাট ইজ প্রুভড, দ্যাট হ্যাজ বিন প্রুভড অলরেডি। কিন্তু এই ধরনের প্রপাগান্ডা আপনারা শুরু করলেন। প্রসঙ্গত কক্সবাজারে গতকাল আপনারা পত্রপত্রিকায় খুললে দেখবেন যে কক্সবাজারে বিএনপি নেতা রহিমউদ্দিন শিকদার, তাকে নৃশংসভাবে হত্যা করলেন জামাতের এক নেতা। আজকে তার মেয়ের ভিডিওতে আমি কান্না দেখলাম, তাকে নৃশংসভাবে হত্যা করলো এক জামাতের নেতা। তার অপরাধ কি ছিল সেটা আমাদের জানা নাই, অথচ সে বিএনপি নেতা, তাকে মেরে ফেললো। সাতক্ষীরাতে জামাতের নেতার বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়। আজ পর্যন্ত কি পাইছেন বিএনপির কোন নেতার বাড়ি থেকে এত বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হইতে? তাইলে রাষ্ট্রযন্ত্রকে অস্থিরতা করার জন্য এগুলো করা হচ্ছে, এগুলো উদ্দেশ্য প্রণোদিত। আরেকটা বিষয় বলি, জামাতের একজন নেতা আছে, ওনার নাম হলো শফিউল্লাহ শফি। আপনারা যদি ইউটিউবে দেখেন তাহলে পাবেন। উনি নিজের মুখে বলছেন যে আমি বহু জায়গায় মারামারি করে দখল করছি, আমাকে তোরা এসব ঠেকাইতে, এত বড় সাহস তোদেরকে কে দিছে? এত দাম্ভিকতা কোথায় থেকে, এত দম্ভ তাদের কিসের? এত শক্তিশালী কথা বলার পাওয়ার কোথায় পেল তারা? তাহলে বুঝতে হবে যে ঘটনা অন্যদিকে আছে। ডাল মে কুচ কালা হে, এখানে কিছু না কিছু ঘটনা আছে। এরপরে দেখেন আপনি এনসিপি ইমামুর, সে কি করলো? প্রজেক্টে কাজ দেওয়ার জন্য বিভিন্ন থেকে, এই বিভিন্ন লোকের থেকে টাকা পয়সা নিচ্ছে। এগুলোর প্রুফ আছে, এগুলো সব প্রমাণিত হয়েছে।
তারপর বিএনপির জন্য সবচেয়ে অ্যালার্মিং বিষয় যেটা, সেটা হলো এনসিপি নেত্রী সে ডাইরেক্ট হুমকি দিয়েছে। কি বলে জানেন? সে বলছে যে তারা নাকি বিগত 15 বছর অত্যাচারের শিকার এনসিপির প্রতিটি কর্মী এবং নেতা। আচ্ছা ভাই, এনসিপি গঠিত হইলো কবে? তারা 15 বছর নির্যাতিত হইলো কিভাবে এনসিপি নেতা কর্মীরা? তার মানে বুঝতে হবে যে ভাই, ঘটনা হলো এটাই যে আমি যাই কিছু বলি মূলাটা আমার। আমরা যে মজা পেয়ে গেছি 500 টাকার গেঞ্জি থেকে, আমি বারবার বলছি আমি এখন BMW চালাই। আমার প্রপাগান্ডার আশ্রয় নিতে হবে, আমার নাটকের আশ্রয় নিতে হবে, আমাকে ষড়যন্ত্র করতে হবে, আমাকে ঢালাও ভাবে বিএনপির বদনাম করতে হবে, আমাকে মনিটর সেল করতে হবে, যে মাধ্যমে ডিজিটাল উইংস ব্যবহার করে প্রপাগান্ডার ঝড় বয়ে দিতে হবে সারা বাংলাদেশে, যাতে কোনো অবস্থাতেই অন্তর্বর্তীকালীন সরকার একটা রাজনৈতিক অবস্থা তৈরি করে দ্রুততম সময়ের ভিতরে, যাতে তাদের অনুযায়ী, তাদের প্রতিশ্রুতি অনুযায়ী তারা যাতে নির্বাচন অনুষ্ঠানটা না করতে পারে। কিন্তু এতে কি এদেশের মানুষ যে বিগত 16 বছর একটা সুষ্ঠু নির্বাচন পাইলো না, তাইলে কি এদেশের মানুষ কি নির্বাচন থেকে আবারও বঞ্চিত হচ্ছে না ভাই? যার জন্য আপনারা আন্দোলন করলেন, যার জন্য জুলাই আগস্টের বিপ্লব হলো, সেই ঘটনার যদি আবারও পুনরাবৃত্তি ঘটে, তাহলে এদেশের ভাগ্যাকাশে কি আছে সেটা মহান আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানেন না। কিন্তু দুঃখজনক হলো সত্য, একটা স্বীকার করতে হবে, এক সাগর রক্তের বিনিময়ে 71-এ এদেশ স্বাধীন হয়েছে। যদিও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা বড় ধরনের ভুল করে গেছেন। উনি কি করলেন? বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে উনি তাইজউদ্দিনকে সরাইয়া উনি রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করলেন। কেন ভাই? আপনার নেতৃত্বে দেশের মহাত্মা গান্ধী কি ক্ষমতায় গেছিল? আপনি কেন গেলেন? শুধু তা থেকে আপনি ক্ষান্ত হইলেন না, আপনি কি করলেন? আপনি করলেন কি আবার রক্ষী বাহিনী গঠন করলেন, আবার কি করলেন? আপনি বাকশাল কায়েম করলেন। শুধু তাই না, আবার যুবলীগকে 2 ভাগ করলেন। তাইলে আমরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করি না। আজকে যদি এই শেখ মুজিবুর রহমান যদি একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতেন, দেশ স্বাধীন হয়েছে আমার নেতৃত্বে, কিন্তু একটা নিরপেক্ষ সরকার ব্যবস্থা হোক। 24-এ গণ অভ্যুত্থান হয়েছে, এরপরে কেন একটা নিরপেক্ষ যদি করতো তাহলে বিপ্লবী সরকার করতো, অন্তর্বর্তীকালীন সরকার কেন? বিপ্লবী সরকার করলে তো আজকে প্রশ্ন থাকতো না। বিপ্লবী সরকার না করে আপনি কেন অন্তর্বর্তীকালীন সরকারে গেলেন? আবার অন্তর্বর্তীকালীন সরকার থেকে বের হয়ে আবার কেন পলিটিক্যাল পার্টি করলেন? আবার পলিটিক্যাল পার্টি করলেন, আবার সংস্কার কমিশনের আলী রিয়াজ বলছেন যে আমরা জমা দিয়ে রাখছি, এগুলো মতামতের ভিত্তিতে করা হোক, কিন্তু করা হচ্ছে না কেন? তার মানে বোঝা গেল যে আপনারা সরকারকে চালাচ্ছেন, আপনারা নাটের গরু। কিন্তু এই রকম করলে আপনারা কি বুঝতেছেন যে এইখানে আপনারা একটা অনভিজ্ঞতার পরিচয় দিয়ে এই প্রজাতন্ত্রকে অনিশ্চয়তার দিকে নিয়ে যাবেন, এবং একটা সময় কিন্তু আপনারা এর দায়ভার বহন করতে হবে। দায়ভার কেন বহন করতে হবে? কারণ আপনাদেরকে চিন্তা করতে হবে। যদি আমি বলি যে ভোটের রেশিও, একটু আগে যে ভাই বলেন পিআর সিস্টেমে যদি আপনি দেখেন, তাহলে তাদের কত পার্সেন্ট ভোট আছে বাংলাদেশে, তাহলে বাকি ভোটগুলা কাদের? তাদের মতামতের বাইরের লোকদের। আপনি যদি এই দেশে গণতন্ত্রের অগ্রযাত্রাকে যদি ব্যাহত করেন, একটা সময় আপনিও কিন্তু নিষ্কৃতি পাবেন না। আপনি বলছেন একজনকে বাইর করছেন, আরেকজনকে বাইর করবেন। দেখেন না আপনার বের হওয়ার রাস্তা বের হয়ে আসে কিনা, থলের বিড়াল বের হয়ে আসে কিনা। আপনারা যে রাস্তা করতেছেন, আপনারা যে ফ্যাসিস্টকে মনে করতেছেন সে ফ্যাসিস্ট এ দেশ থেকে বিতাড়িত করেছেন, আরে ভাই এই ফ্যাসিস্টের কয়জনকে আপনি দেশের মানচিত্র থেকে দূরে সরাইছেন? তাদের 90% লোক তো এদেশে রয়ে গেছে। আপনাদের এটা থেকে প্রমাণিত হয় যে আপনারা রাজনৈতিক ভাবে
আপনারা অনভিজ্ঞ, আপনারা দূরদর্শিতার পরিচয় দিচ্ছেন না প্রতিটি পদে পদে। আপনারা যদি আপনারা যদি রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় দিতেন, তাহলে আপনাদের আচরণ এরকম হওয়ার কথা না। আপনারা আবার আরেকটা সুযোগ করে দিচ্ছেন, একটা বিচ্ছিন্ন জনগোষ্ঠী আবার রাজনীতির মাঠে ঢুকবে, যখন ঢাকার রাজপথ আবারও কুলুষিত হবে, আবার উত্তপ্ত হবে। আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, এখনো বুঝার চেষ্টা করেন। অন্তর্বর্তীকালীন সরকারকে আপনারা ভিন্ন খাতে প্রবাহিত করবেন না। ডক্টর মোহাম্মদ ইউনূস উনি অত্যন্ত বিচক্ষণ একজন মানুষ এবং উনি বিশ্ব বরেণ্য ব্যক্তিত্ব। আমি মনে করব যে উনার সেই প্রজ্ঞা আছে, উনার সেই মেধা আছে। উনাকে যতই লেজ দিয়ে কান খাজ্জানোর চেষ্টা করা হোক না কেন, উনার বুঝার যথেষ্ট বয়স হয়েছে এবং বুঝার উনার যথেষ্ট সক্ষমতা আছে, উনি বুঝবেন। যেহেতু উনি এদেশের দায়িত্ব ভার গ্রহণ করেছেন, আমি আশা করব যে উনি উনার কথায় থাকবেন এবং এদেশের যে রাজনৈতিক যে অস্থিরতা, এটাকে প্রশমিত করার জন্য উনি যত ধরনের ব্যবস্থা গ্রহণ করা দরকার, আইন প্রয়োগকারী সংস্থাকে সঠিকভাবে পরিচালনা করা থেকে শুরু করে উপদেষ্টাদেরকে সঠিক বুঝ পরামর্শ দিয়ে এদেশের রাজনৈতিক অঙ্গনকে শান্ত করবেন, শান্ত রাখবেন এবং উনি একটা সুষ্ঠু ধারার রাজনীতি প্রবাহের জন্য এদেশে একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন, যা থেকে এদেশের মানুষ বিগত 16 বছর যাবৎ বঞ্চিত হয়ে আসছে। ধন্যবাদ জাফর ভাই আপনাকে, ধন্যবাদ ইফতেখার ভাই। থ্যাংক ইউ। জি, অসংখ্য ধন্যবাদ। আমি একদম শেষের দিকে চলে এসেছি। জনাব ইফতেখার হাজি মিঠু, আমি আপনার কাছে যে প্রশ্নটি রেখে অনুষ্ঠানটি শেষের দিকে আসছি, সেটি হচ্ছে যে তাহলে নির্বাচনকে ঘিরে আপনার ব্যক্তিগত বলি বা আপনার বিশ্লেষণ থেকে বলি বা সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে বলি, আপনার কি মন্তব্য যে নির্বাচন কি আদৌ হচ্ছে ফেব্রুয়ারিতে? এটি একটি বিষয় এবং আরেকটি বিষয় হচ্ছে যে রাজনৈতিক যে অস্থিরতা তৈরি হয়েছে, সেই কোনোভাবে সেটি কি আবারও কোনো ধরনের রাজপথে সংঘাতের দিকে মোড় নিতে পারে কিনা? আপনার কি এমন কোনো শঙ্কা রয়েছে কিনা, যদি আপনি বলেন। জনাব ধন্যবাদ জাফর ভাই। আমি এটার জবাব 2 লাইনে দিয়ে দেবো। সেটা হচ্ছে এনসিপি এবং অন্যান্য সবার দাবি হচ্ছে, বেশিরভাগ যারা ইয়াং জেনারেশন আছে তারা চাইছে কি সংস্কার, এবং সংস্কারের সাথে সাথে বিচার। এখন বিচার করলে আপনি কোন বিচারটা করবেন আগে? প্রথম করতে হবে বিচার গত জুলাইয়ের বিচার, ঠিক আছে? গত জুলাইয়ের বিচার, তারপরে আপনার পিলখানার বিচার, তারপরে হেফাজতের বিচার, এগুলো করতে করতে কি আপনি ডিসেম্বর ভিতরে সব বিচার শেষ করে ফেলবেন? ওরা যদি এইটাতে অ্যাডামেন্ট থাকে তাহলে ওরা তো রাজপথ থেকে সরে যাবে না। তখন ওদেরকে দমানোর জন্য কি আপনি মিলিটারি নামাবেন? নট পসিবল। আমি কোনো আশাই দেখছি না সামনের ফেব্রুয়ারি মাসে কোনো প্রকার নির্বাচনের। এটা একটা রীতিমতো ইচ্ছা জনগণের যে একটা নির্বাচন হোক, কিন্তু নির্বাচন হলে যে আপনার সংস্কার হবে এবং বিচার হবে, এটারই বা গ্যারান্টি কি? এটা ওদের কথা, ওদের পয়েন্ট অফ ভিউতে বলি, আর আদার সাইড অফ দ্য কয়েনের পয়েন্ট অফ ভিউতে বলি। কি বলবেন আপনি? কি আমি যেটা দেখতে পাচ্ছি যে সামনে রাস্তাঘাটে হয়তো অনেকেই বেরোতেই পারবে না, ঠিক যেরকম জুলাই অগাস্টে হয়েছিল, ওর থেকে ভয়াবহ রূপ ধারণ করতে পারে এবং এটা অনেক এর দিকে যাবে। আমি আপনারই অনুষ্ঠানে বলেছিলাম, মনে আছে যে বিএনপি যদি এনসিপির সাথে হেড অন কোলিশনে যায়, এভাবে দেখি বলেছিলাম, তাহলে কিন্তু এনসিপির সাথে সাথে আরো যারা থাকবে তারাও চলে যাবে, তারা অন্য এক হয়ে যাবে সমস্ত, তখন কিন্তু বিএনপি ভার্সাস আদার্স হয়ে যাবে। I'm not talking against BNP, I'm just giving the reality. আমি বাস্তব চিত্রটা আপনাদের সামনে তুলে ধরছি। আর দ্বিতীয় কথা হচ্ছে চাঁদাবাজি প্রসঙ্গ। চাঁদাবাজি বিএনপিতে চরম আকার ধারণ করেছে, এটা যারা ভুক্তভোগী সেটা তারাই জানে, আমিও জানি। এমন এমন জায়গা হয়েছে যে এমন একজন এসে বলছে আমাকে যে 15.5 বছরে যা হয়নি, এই 10 মাসে আমাদের জীবন হারাম হয়ে গিয়েছে ভাই, কি করবো বুঝে পাচ্ছি না, ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দিতে হবে। এরকম যদি অবস্থা যায় তাহলে তো আমার কিছু বলার থাকে না। এখন লন্ডনে যিনি আছেন উনি যদি সত্যিকার অর্থে দিক নির্দেশনা দেওয়ার জন্য দেশে এসে হাল ধরেন তাহলে একটা কথা, উনি যদি দেশে না আসেন তাহলে কয়েকদিন পরে কিন্তু তখন বলবে দেশে আসার মতো হেডও নাই ওনার,
তখন কি বলবেন? পার্ডন মাই ল্যাঙ্গুয়েজ, যেটা মানুষের ভাষা সেটা আমাকে ইউজ করতেই হবে। ওখানে এসিতে বসে বসে লেকচার দিলে হবে না। নেপোলিয়ান বোনাপার্ট কিন্তু ময়দানে ছিল। জিয়াউর রহমান সাহেব কিন্তু সেই জিয়াউর রহমান সাহেব যিনি ফেনীর থেকে কিছু দূরে রেজুমিয়া ব্রিজ বলে একটা ব্রিজ ছিল, জাকির ভাই, 1971 সালের সময়, হ্যাঁ, পাকিস্তানিরা সেই ব্রিজ ক্রস করে যাচ্ছিল রীতিমতো। জিয়াউর রহমানের দুজন লোক যে ওখানে মাইন লাগিয়ে নিজেদের প্রাণ অল্পের জন্য খোয়ায় নাই, জিনিসটা উড়িয়ে দিয়েছে। He was a real fighter. জিয়াউর রহমান was a great soldier and a great leader, obviously. তিনি খুব বড় নেতা ছিলেন, কিন্তু বড় নেতার সন্তান যে বড় নেতা হতে হবে এমন কিন্তু কথা নাই। জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং সব জায়গায় কথা বলে না। সরি, থ্যাংক ইউ ভেরি মাচ। জাফর ভাই, আপনার আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আর আমি দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সাথে আজকে যুক্ত হয়ে আপনাদের অত্যন্ত মূল্যবান মতামত ও বিশ্লেষণ তুলে ধরার জন্য। আমরাও চাই একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে, গণতান্ত্রিক পরিস্থিতি বাংলাদেশে বিরাজ করবে, এটি জনগণের চাওয়া প্রত্যাশা, এবং তার মধ্যে দিয়ে আর একটি সুশাসন এই দেশে বিরাজ করবে। তবে একটি কথা, আমি অবশ্য একদম শেষের দিকে চলে এসেছি, আমি একটি কথা বলবো। অনেকের যে মন্তব্য বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন জায়গায় আমরা যেটি দেখেছি, জনগণের যে একটি মতামতের যে প্রতিফলন, সেটি দিয়ে আমি শেষ করবো, এবং সেটি অবশ্য আমি একদম শেষবারের জন্য একটি খুব সংক্ষেপে একটি প্রশ্ন আমি জনাব জাকির হোসেন শিশির ভাইকে করবো। সেটি হচ্ছে যে, আপনিও দেখেছেন যে জনগণ বলছে, দেখা যাচ্ছে বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখছি যে জনগণ তো অন্তর্বর্তীকালীন সরকার কি চাচ্ছে যে আপাতত নির্বাচন না হয়ে দেশকে সঠিকভাবে পুনর্গঠন করে সঠিক একটি প্রক্রিয়ার মধ্যে একটি লাইনে তুলে তারপরে নির্বাচন অনুষ্ঠিত হলে জনগণ সন্তুষ্ট। এবং অনেক জায়গায় সামাজিক যোগাযোগ মাধ্যমে, জাকির ভাই আপনি নিজেও দেখেছেন, এই ধরনের বেশ কিছু জরিপ হয়েছে বা ভিডিও ফুটেজ আমরা দেখেছি, সেখানে জনগণ বলছে যে না, আমরা এই সরকারকে চাই, আপাতত নির্বাচন নয়, দেশ আরো ঠিক হোক, তারপরে আমরা নির্বাচনে চাই। এই বিষয়ে আপনার মন্তব্য কি জনাব শিশির ভাই, জাকির হোসেন শিশির ভাই? এখন আমরা বিগত এই একটা বছর কিন্তু আপনার জুলাই থেকে আগস্টের 5 তারিখ চলে আসছে, আমরা কিন্তু দেখতেছি যে আসলে দেশ কোন দিকে যাচ্ছে। আপনি যতদিন আপনার কাল ক্ষেপণ করবেন, বেসিক্যালি একটা বিষয় বলি, জনগণ অস্থিরতার দিকেই যাবে। কেন যাবে? কারণ আপনারা যদি মাঠ পর্যায়ে যান, আমি বেসিক্যালি বলি, আমি প্রায় বিভিন্ন ইয়াতে আপনার অর্গানাইজিং আপনার কার্যক্রমে আমি বিভিন্ন জায়গায় মুভ করি, যাই। এখন এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মের একটা ভ্যালু আছে, এটাকে আমি অস্বীকার করছি না, এবং জনগণের মতামতকেও আমি অস্বীকার করছি না। কিন্তু আমরা যদি এটাকে একতরফা না ভেবে, আমরা যদি দুতরফা ভাবে মাঠের একটা আমাদের যে অ্যাসেসমেন্টটা আছে, সেই অ্যাসেসমেন্টটা আমি বলি, সেটা কিন্তু জনগণের কিন্তু একটা আকাঙ্ক্ষা কিন্তু থেকেই যায় যে আমরা একটা নির্বাচন মুখী হই। এটা কিন্তু অস্বীকার করার কোনো সুযোগ নেই। আর সবচেয়ে বড় কথা হয়েছে, এখন আপনি কতদিন পর্যন্ত আপনি এই অন্তর্বর্তীকালীন সরকারকে আপনি রাখবেন, সেটাও কিন্তু একটা বিষয়। এখন অন্তর্বর্তীকালীন সরকার আপনি আগামী 1 বছরে সংস্কার কার্যক্রম শেষ করে চলে যাবে, এটাকে আপনি গ্যারান্টি দিতে পারবেন? অথবা কেউ কি গ্যারান্টি দিতে পারবে যে আগামী 2 বছরও তারা যাবে না? আসলে বিষয়টা এরকম না। বিষয়টা হলো, রাজনীতির গভীরে অনেক কিছু থাকে ভাই, যেটা আমরা হয়তো বা সাধারণ চোখে দেখি না। কিন্তু ঘটনা হয়েছে, এখানে একটা ভয়, একটা শঙ্কার কারণও কিন্তু আছে। আপনি যদি সমস্ত কাজগুলোকে সঠিকভাবে এক্সপিডাইট করতেন, তাহলে কিন্তু আমরা আশাবাদী থাকতাম যে না, তারা একটা প্রজেকশন ভাবে এগুচ্ছে। এটার আমরা ছায়া কিন্তু দেখি নাই। এখন অনেকেই ভিন্ন জনের ভিন্ন মত থাকতে পারে, কিন্তু একটা দর্শনগত বিষয় আছে, একটা দৃশ্যমান বিষয় আছে। কিন্তু আমরা দর্শনগত ভাবে হোক আর দৃশ্যমান ভাবে হোক, আমরা কোনো কিছুই কিন্তু পজিটিভ প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি না। এই জন্য আমরা বলছি কি, আপনি কতদিন ঝুলিয়ে রাখবেন? আপনি নির্বাচন মুখর পরিবেশটাকে আপনি কতদিন দমিয়ে রাখবেন? এখন আপনি এটা করতে পারেন না, কারণ আপনাকে অন্তর্বর্তীকালীন সরকারের যে মিনিংটা, সেটাকে আপনি এক্সিট করতে পারেন না। তো অন্তর্বর্তীকালীন কি, একটা অন্তর্বর্তীকালীন একটা সময়ের একটা সীমাবদ্ধতা আছে।
এখন সেই সীমাবদ্ধ একটা গণতান্ত্রিক সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে এটা কিন্তু গঠনগতভাবে এবং ক্ষমতাগতভাবেও কিন্তু একটা পার্থক্য আছে। আপনি একটা আপনার 6টা মন্ত্রণালয়কে একটা উপদেষ্টা দিয়ে চালাবে, আপনি কি এটা সঠিকভাবে চলবে? আপনার তো তাইলে তো আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটবে ডে বাই ডে। তাহলে আপনি কোন দিকে নিয়ে যাচ্ছেন ভাই? আপনি কোন দিকে নিচ্ছেন? আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনার যে উপদেষ্টা পরিষদ আছে, তারা একজন 5 থেকে 6টা আপনার মিনিস্ট্রি হ্যান্ডেল করে। তার জন্য তো আপনার আইন আপনার যে ক্ষমতার যে বিকেন্দ্রীকরণ সেটা কিন্তু সঠিকভাবে হচ্ছে না ভাই। আর হচ্ছে না বলে আমি কিন্তু সুযোগ পেয়ে যাচ্ছি অপরাধ করার। একটা হিউম্যান নেচার কি? হিউম্যান নেচার হলো আপনার অপরাধ করবে। আর তা না হলে তো ভাই যুগের পর যুগ এই আইন ব্যবস্থা, শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা হয়ে আসতো না। মূলত এটাই মানে আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা এবং শাসন ব্যবস্থা এটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আমি মনে করি একটা গণতান্ত্রিক সরকার বা ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার ব্যতীত এটার আর কোনো বিকল্প থাকতে পারে বলে আমার মনে হয় না। জাফর ভাই, আপনাকে অত্যন্ত ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জনাব জাকির হোসেন শিশির ভাই, অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জনাব জাকির হোসেন শিশির, অসংখ্য ধন্যবাদ জনাব ইফতেখার আজি মিঠু। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সাথে যুক্ত হয়ে অত্যন্ত মূল্যবান মতামত এবং বিশ্লেষণ আমাদের দর্শকদের জন্য তুলে ধরার জন্য। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সাথে এতক্ষণ যুক্ত থেকে আমাদের আজকের অনুষ্ঠান দেখার জন্য। আবারও দেখা হবে নতুন বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সতর্ক থাকুন। শুভরাত্রি।